তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার। এবার অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করার আগে আমাদেরকে জানতে হবে অর্গানিক কেমিস্ট্রিটা কী। অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন। বেসিক্যালি কার্বনযুক্ত সকল যৌগকেই আমরা জৈব যৌগ বলি। এবার এই যে কথাটা আছে কার্বনযুক্ত সকল যৌগ, এই কথাটা একটু ভুল আছে, কারণ এই যে এর যে সংজ্ঞা যে কার্বন যুক্ত যে কোনো যৌগকেই আমরা জৈব যৌগ বলছি, তাহলে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, আরও বিভিন্ন যে কার্বনের ধাতব যে যৌগগুলি আছে যাদেরকে আমরা অজৈব যৌগ বলি, তাদেরকেও এই জৈব যৌগের অন্তর্গত ধরা হচ্ছে। যাই হোক, তো এবার আমাদের এই প্রকৃতিতে অনেক বহু সংখ্যক জৈব যৌগ রয়েছে। এবার এতগুলো জৈব যৌগের যে গঠন বিচার করে বিজ্ঞানীরা যারা দেখতে পারেন যে প্রত্যেকটা জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন কমন। কী কী? কার্বন এবং হাইড্রোজেন। তো কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগকে আমরা বলি হাইড্রোকার্বনস। তার মানে কি, আমরা জৈব যৌগ বলতে হাইড্রোকার্বনসও বোঝাতে পারি, কিন্তু যেটা এখানে একটু এক্সেপশনাল সেটা হচ্ছে যে এই জৈব যৌগতে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও আরও কিছু এলিমেন্ট থাকতে পারে। কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, হ্যালোজেন্স কারা? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটসেট্রা। আরও কিছু এলিমেন্টস থাকতে পারে। তো যাই হোক, তো এবার জৈব যৌগ কারা আমরা জানতে পারলাম। এবার বিজ্ঞানের যে শাখায় আমরা এই জৈব যৌগদেরকে নিয়ে আলোচনা করি তাদেরকে বলি আমরা, সেই শাখাটাকে বলি আমরা জৈব রসায়ন। এবার একটা জিনিস আছে যে এতগুলো জৈব যৌগ তৈরি হচ্ছে, সেটা কেন তৈরি হচ্ছে? কারণ কার্বনের কিছু বিশেষ ধর্ম আছে। এক হচ্ছে তার ক্যাটিনেশন ধর্ম, কার্বনের ক্যাটিনেশন ধর্ম। আর 2 নম্বর হচ্ছে কার্বন যৌগের সমাবয়বতা ধর্ম। সমাবয়বতা ধর্ম। এই 2 ধর্মের জন্য কার্বন বহু সংখ্যক জৈব যৌগ তৈরি করতে পেরেছে। এবার সমাবয়বতা ধর্মটা কি সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখন আমি ক্যাটিনেশন ধর্মটা কি হালকা একটু বলে দিই। তো ক্যাটিনেশন ধর্ম হচ্ছে যে সেম এলিমেন্ট, যেমন কার্বন কি করবে? আরও অন্যান্য কার্বনের সঙ্গে এক চেন তৈরি করার প্রবণতা রাখে। আর এই যে চেন তৈরি করা মানে সেম এলিমেন্ট যখন একে অপরের সঙ্গে অনেক লম্বা লম্বা চেন যখন তৈরি করতে পারে তখন সেটাকে ক্যাটিনেশন ধর্ম বলে। আর এই ধর্ম কার্বন হচ্ছে সবথেকে বেশি দেখায়, যার জন্য এই কার্বনের উপরই একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে অর্গানিক কেমিস্ট্রি, কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য। তো যাই হোক, ক্যাটিনেশন ধর্ম অর্থাৎ কার্বন এক এলিমেন্ট মানে কার্বনের লম্বা লম্বা যে চেন তৈরি করার যে প্রবণতা, সেটাকে আমরা ক্যাটিনেশন ধর্ম বলছি। এবার আমরা নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ। কিন্তু ইউপ্যাক নামকরণ করার আগে আমাদেরকে কিছু শ্রেণীবিভাগ দেখতে হবে এই অর্গানিক কম্পাউন্ডে। মানে জৈব যৌগ যেগুলো আছে তাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এবার আমরা সেই শ্রেণীবিভাগগুলো দেখব এবং প্রত্যেকটা ভাগ সম্পর্কে জানবো, দেন আমরা ইউপ্যাক নামকরণে যাব। তো প্রথম যে আমি শ্রেণীবিভাগটা দেখাচ্ছি সেটা হচ্ছে কার্বন শৃঙ্খলের উপর বেস করে, মানে কার্বন চেনের উপর বেস করে। কার্বন চেনের উপর বেস করে যদি আমি জৈব যৌগকে ভাগ করি, মানে হয় কি এরকম যে আমার অনেক ধরনের কম্পাউন্ড আছে, ওপেন চেন থাকতে পারে মানে মুক্ত শৃঙ্খল, আবার সাইক্লিক থাকতে পারে অর্থাৎ বদ্ধ শৃঙ্খল। এবার এদের কি হয়, এক এক ধরনের মধ্যে মানে বিভিন্ন ধর্ম এদের ধরনের উপর ডিপেন্ড করে, গঠন আকৃতির উপর ডিপেন্ড করে এদের ধর্ম মানে যে রাসায়নিক ধর্ম সেটাও পরিবর্তিত হতে থাকে। তো যেমন হচ্ছে ফার্স্টে আমরা যে শ্রেণীবিভাগটা করব, ফার্স্ট হচ্ছে জৈব যৌগ। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ফার্স্ট এক হচ্ছে মুক্ত শৃঙ্খল, আর 2 হচ্ছে বদ্ধ শৃঙ্খল বা বৃত্তাকার যৌগ। আমরা মুক্ত শৃঙ্খল কাদের বলবো? যেসব জৈব যৌগের যে কার্বনগুলো আছে তারা বলয় গঠন করবে না, অর্থাৎ সাইক্লিক হবে না, তারা ওপেন্ড থাকবে। যেমন এটা সি 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 এরকম টাইপের, সেটা হচ্ছে এরকম ক্লোজ হবে না, মানে সি সি। এক মিনিট, আমি যদি একটা এরকম ক্লোজ দেখাই, এটাকে এখানে প্রত্যেকটা কোণার মধ্যে একটা করে কার্বন আছে, তো
তো এটা যেমন কি, এটা হচ্ছে বদ্ধ, কিন্তু মুক্ত হচ্ছে এরকম ওপেন্ড। যাই হোক, বদ্ধ শৃঙ্খল কারা, যারা এরকম সাইক্লিক স্ট্রাকচার গঠন করবে, সেটা এরকম 5 বাহু দিয়ে, মানে 6টা বাহু দিয়েও বন্ধ হতে পারে বা 5টা বাহু দিয়েও বন্ধ হতে পারে। এরকম প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে। মানে এই যে আমি ফার্স্টে এটা যে ড্র করছি, এটা হচ্ছে সংক্ষেপে একে দেখানো হয় এভাবে। আমি এই কার্বনটা লিখছি বোঝানোর জন্য যে প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে। যাই হোক, তো এরকম থাকলে সেটা ওপেন চেন, এরকম থাকলে সেটা আমরা বদ্ধ শৃঙ্খল বলবো। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা যে আমরা কেউ ফার্দার আরও দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সরল মুক্ত শৃঙ্খল, আর এক হচ্ছে শাখা বিশিষ্ট। সরল মুক্ত শৃঙ্খল অর্থাৎ এখানে একটা যে কার্বন আছে, দু প্রান্তের কার্বন ছাড়া আমাদের যে চেইন থাকবে তার চেইনে তো দু প্রান্তে দুটো কার্বন থাকবে, তারপর তো মাঝে আরও কার্বন আছেই। তো এই যে মাঝের যে কার্বনগুলো আছে তারা দুটোর বেশি কার্বনের সঙ্গে বন্ড ফর্ম করবে না। যেমন এই কার্বন ধরি, এ হচ্ছে এই কার্বন আর এই কার্বনের সাথে বন্ড ফর্ম করছে, বাট এর আরও দুটো হাত আছে, কারণ কার্বনের যোজতা কত, 4, অর্থাৎ একটা কার্বন 4টা বন্ড ফর্ম করতে পারে। তাহলে যদি আমরা এই মাঝখানের কার্বনগুলোকে ধরি, তাহলে সবার দুটো হাতে দুটো করে কার্বন আছে, বাট তাদের দুটো হাত এখনও ফাঁকা আছে। আমি এখানে হাইড্রোজেনও বসাতে পারি বা অন্যান্য জিনিস, আমি জাস্ট সিম্পলি একটা স্ট্রাকচার নিয়ে দেখাচ্ছি, সেজন্য আমি বাকি হাতগুলোকে এখন ফাঁকা রাখছি। তো যাই হোক, এর যে এই বাকি যে দুটো হাত, সেই দুটো হাতের মধ্যে কোনোটাতে কোনো কার্বন থাকবে না, এরকম করে একটা লম্বা সিম্পল চেন থাকবে কার্বনের, সেটাকে আমরা বলবো সরল মুক্ত শৃঙ্খল। আর শাখা বিশিষ্ট মানে যেখানে, ওকে, ফার্স্টে যে সরল মুক্ত শৃঙ্খলের কথা বললাম, এখানে আমি সাইডের কার্বনকে কেন বাদ দিলাম, কারণ সাইডের কার্বন তো সাইডে, এটা টার্মিনাল কার্বন, এখানে এর সাথে CH3 যদি যুক্ত করে দিই বা অন্য কিছু যুক্ত করে দিই, কার্বন ছাড়া অন্য কিছু, তাহলে মানে এ সিম্পলি একটাই কার্বন এদিককার কার্বনের সাথেই যুক্ত হতে পারবে। বাট ওর সাথে যদি আমি এদিকে একটা কোনো কার্বন বা এদিকে যদি একটা কার্বন যুক্ত করে দেই, যদি এটা মুছে দিয়ে এদিকে বা যে কোনো দিকে বা 2-3টা যদি যুক্ত করে দেয়, তাহলে কি এটা হচ্ছে শাখা তৈরি হয়ে যাচ্ছে। তার মানে যে টার্মিনাল যে কার্বনটা থাকবে সে কেবলমাত্র এই একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকতে পারবে। বাট দুদিকের যে টার্মিনাল কার্বন আছে সেটাকে যদি আমরা বাদ দিই, এই মাঝখানের যে কার্বনগুলো আছে তাদেরকে যদি আমরা কনসিডার করি, তাহলে তারা শুধুমাত্র দুটো কার্বনের সাথেই বন্ড ফর্ম করতে পারবে, আর অন্য কার্বনের সাথে বন্ড ফর্ম করবে না। এটা হচ্ছে সরল মুক্ত শৃঙ্খল। বাট যদি আমি শাখা বিশিষ্টতে যাই, তাহলে এই যে দুদিকের যে টার্মিনাল কার্বন আছে এরাও অন্য কোনো কার্বনের সাথে বন্ড ফর্ম করতে পারবে। আবার না, এটা ভুল হয়ে যাচ্ছে, সরি। যদি আমি শাখা বিশিষ্ট মুক্ত শৃঙ্খল নিয়ে আলোচনা করি, তাহলে প্রথম ওর সংজ্ঞা অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে একটা কার্বন, অ্যাটলিস্ট একটা কার্বন 3টা কার্বনের সঙ্গে যুক্ত থাকতে লাগবে। যেমন এই কার্বনটাকে যদি আমি ভাবি, এদিককার একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনের সাথে যুক্ত আছে, এখানে ও আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে এই কার্বনটা হচ্ছে, এটা একটা শাখা বিশিষ্ট মুক্ত শৃঙ্খল তৈরি হয়ে গেল। এবার সংজ্ঞা অনুযায়ী বলছে যে একটা কার্বন অ্যাটলিস্ট 3টা কার্বনের সঙ্গে যুক্ত হবে। তা আমি যদি একবার প্রান্তের কার্বনকে নিয়ে কনসিডার করি, তো ও তো অলরেডি একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে ওকে আরও 2টা কার্বনের সঙ্গে যুক্ত করতে হবে, যুক্ত করলাম, তারপর এটা হচ্ছে শাখা বিশিষ্ট হবে। কেন? কারণ আমি যদি প্রান্তের কার্বনকে শুধু একটা কার্বনের সঙ্গেই যুক্ত করি, ধরে নিই এটাকে আমি করলাম, মুছে দিলাম, এটা আমি CH2 রেখে এর সাথে একটা আমি CH3 জুড়ে দিলাম, এটা কি শাখা হলো? একদম না, কারণ আমি এটাকে জাস্ট এই CH3টাকে এখানে উপরে তুলে লিখতে পারি, উপরে তুলে লিখলে এটা কী হয়ে যাবে, এটাকে মুছে দিলাম এখান থেকে, এটা হয়ে গেল CH3। তাহলে এটা সেই ওপেন চেইন, সিম্পল চেনই থাকলো, একদম সরল চেন, শাখা তো হলো না, কারণ আমি একটা কার্বনের সঙ্গে যুক্ত করছি, যেটাকে জাস্ট আমি উপরে তুলে দিলাম, এটাই। তো এই জন্য বলছে যে যদি আমি শাখা বিশিষ্ট মুক্ত শৃঙ্খল তৈরি করতে চাই, তাহলে আমাকে অ্যাটলিস্ট একটা কার্বনকে অ্যাটলিস্ট 3টা কার্বনের সঙ্গে কানেক্টেড করতে হবে, 3টা কার্বনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ করতে হবে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে সরল আর শাখা বিশিষ্ট মুক্ত শৃঙ্খল। এবার বদ্ধ শৃঙ্খলকেও আরও দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে হোমোসাইক্লিক, আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক।
এবার হোমোসাইক্লিকের আরেকটা নাম হচ্ছে কার্বোসাইক্লিক। এবার ব্যাপারটা এটা যে আমরা তো জানি যে অর্গানিক কম্পাউন্ডস মানে কার্বন ঘটিত কম্পাউন্ড, তাহলে এখানে হোমোসাইক্লিক থেকে আমরা কার্বোসাইক্লিক কেন বললাম? হোমো অর্থাৎ আমার যে কম্পাউন্ডটা থাকবে সেখানে সেই একটাই এলিমেন্ট হচ্ছে মানে একটা এলিমেন্টই মেন এলিমেন্টই মানে সব জায়গায় থাকবে। যেমন আমি মানে সাইক্লিক যে কম্পাউন্ডটা তৈরি করছি, যে বলয়টা তৈরি হবে সেই বলয়ের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টই সেম হবে, মানে একটা সেম এলিমেন্ট দিয়ে সেই বলয়টা তৈরি হবে। আর হেটেরোসাইক্লিকের ক্ষেত্রে কী হবে, ওই বলয়ের মধ্যে অন্য কোনো এলিমেন্ট থাকতে পারে। আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। যেমন হোমোসাইক্লিক অর্থাৎ আমি যদি একটা বেনজিন রিং নেই, এটা হচ্ছে একটা বেনজিন রিং, আর আমি বললাম যে এই পয়েন্টগুলোতে প্রত্যেকটা একটা করে কার্বন আছে। তার মানে কি এটা এমন একটা সাইক্লিক রিং যেখানে প্রত্যেকটা মানে বলার প্রত্যেকটা এলিমেন্ট এক মানে এক সেম কি কার্বন, সেটা কি কার্বন, এই জন্য সেটা হচ্ছে হোমোসাইক্লিক। যেহেতু অর্গানিক কম্পাউন্ড কার্বন বেসড, সেজন্য সেটাকে আমরা কার্বোসাইক্লিকও বলতে পারি। ঠিক আছে, এবার যদি আমি এটা হলো হোমোসাইক্লিক, এবার আমি হেটেরোসাইক্লিকে যদি যাই, হেটেরোসাইক্লিকে ডিফারেন্সটা কোথায় হয়? হেটেরোসাইক্লিক হচ্ছে আমার একটা বলয় হলো এই বেনজিন রিংটাই না হয় নিলাম, এখানকার যে আমি কার্বন আছে সেটাকে রিমুভ করে এখানে নাইট্রোজেন দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা কি হয়ে গেল? এটা হয়ে গেলো পিরিডিন রিং। কিন্তু এটা হেটেরোসাইক্লিক কেন? কারণ এখানে প্রত্যেকটা পয়েন্টে কার্বন নেই, 5টা কার্বন থাকলেও এই বলয়টা যে তৈরি হয়েছে এখানে একটা নাইট্রোজেনেরও অবদান আছে। যাই হোক, এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ হেটেরোসাইকেল। আরও হেটেরোসাইকেলস এ মেইনলি হচ্ছে যে এলিমেন্টগুলো থাকে, সালফার থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে। আমি প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিচ্ছি। যেমন নাইট্রোজেনযুক্ত এটা হচ্ছে পাইরল, অক্সিজেনযুক্ত ফিউরান, আর সালফারযুক্ত এটা হচ্ছে থায়োফিন। এগুলোর নাম এক একটা, এটার নাম পাইরোল, এটার নাম ফিউরান, এটার নাম থায়োফিন। এখানে এখানে আমরা 5টা বন্ড দিচ্ছি, সব 6 বন্ড দিয়ে হবে এরকম তো না, 5টা বন্ডেরও কম্পাউন্ড থাকতে পারে। তো যাই হোক, এই কম্পাউন্ডগুলোর নাম এটা পাইরোল, এটা ফিউরান, এটা থায়োফিন। আর এখানে হেটেরো অ্যাটমস কে ফার্স্টে এখানে হেটেরো অ্যাটমস নাইট্রোজেন, এখানে অক্সিজেন এবং এখানে সালফার। তো যাই হোক, এটা হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস এর কিছু এক্সাম্পল। এবার যে হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক যে কম্পাউন্ডস আছে তাকে আরও দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অ্যারোমেটিক আর এক হচ্ছে অ্যালিসাইক্লিক। কি অ্যারোমেটিক আর হচ্ছে অ্যালিসাইক্লিক। এবার এগুলো হচ্ছে ফার্দার আমরা ডিসকাস করবো, অ্যারোমেটিক কাদের বলবো বা অ্যালিসাইক্লিক কাদের বলবো। তো এটা একদম টোটালি আলাদা ব্যাপার হয়ে যাবে এদেরকে নিয়ে ডিসকাস করা। যাই হোক, এটা এত দূরেই রাখলাম এই বিভাজনটা, মানে শ্রেণীবিভাগটা। এবার আমরা নেক্সট আরেক ধরনের শ্রেণীবিভাগে যাব। তার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কার্যকরী গ্রুপ। কার্যকরী গ্রুপ যে টার্মটা, এটা কি এর সাথে একটু পরিচয় করে নেই। তো নেক্সট যে টার্ম আমরা শিখবো সেটা হচ্ছে কার্যকরী গ্রুপ, ফাংশনাল গ্রুপ। কার্যকরী বানান, কার্যকরী ভুল হতে পারে বানান, ঋষি দীর্ঘে আমি ভুলে গেছি। কার্যকরী গ্রুপ, যাই হোক। তো কার্যকরী গ্রুপ অর্থাৎ ফাংশনাল গ্রুপ, FUNC ফাংশনাল গ্রুপ। এবার ফাংশনাল গ্রুপ আমরা কাদের বলবো? যেটা আমরা দেখলাম যে আমরা হাইড্রোকার্বনসকে জৈব যৌগ বলছি। হাইড্রোকার্বনস মানে আমাদের কম্পাউন্ডসগুলো এরকম থাকবে যেখানে কার্বন এবং হাইড্রোজেন মেইন এলিমেন্ট হিসেবে থাকবে। এবার কি হয়, যদি আমি একটা নর্মাল একটা কম্পাউন্ড নিচ্ছি CH3, এটা হচ্ছে ইথেন। এবার কার্যকরী গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেটা কি করবে, এই কম্পাউন্ডটার প্রপার্টি টোটালি চেঞ্জ করে দেবে। মানে আমি এখানে এটা CH3, তো আমি এটাকে এভাবে লিখি CH3CH2, একটা হাইড্রোজেন বের করে দিলাম, এই হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে আমি OH দিলাম। ঠিক আছে, মানে এই একটা কার্যকরী গ্রুপকে আমি প্রতিস্থাপিত করলাম হাইড্রোজেনের জায়গায়। তাহলে এটা আলটিমেটলি কি হলো, CH3CH2OH। ঠিক আছে, তো এই দুটো কম্পাউন্ডের মধ্যে এখন ডিফারেন্সটা কোথায়? CH3CH2OH, এই ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ।
এবার এই যে এটাকে ফাংশনাল গ্রুপ কেন বলছি, কারণ এখানে আমি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা ওএইচকে এখানে জাস্ট জায়গাটা এক্সচেঞ্জ করে এটা যুক্ত করলাম। তাতে কি কি চেঞ্জ হলো, তাতে এর টোটাল কেমিক্যাল যে প্রপার্টি, রাসায়নিক যে ধর্ম, কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেলো। কারণ এটা হচ্ছে একটা অ্যালকেন আর এটা একটা অ্যালকোহল। এই কম্পাউন্ডকে আমরা বলবো অ্যালকেন, একে বলবো আমরা অ্যালকোহল। এর টোটালি চেঞ্জ হয়ে গেল। এবার কার্যকরী গ্রুপ কী করে, রাসায়নিক যে প্রপার্টিসগুলো আছে সেটাকে যেরকম চেঞ্জ করে সেরকম তার কিছু ফিজিক্যাল প্রপার্টিও চেঞ্জ করতে পারে। কি করে? যেমন এখানে আমার OH গ্রুপ আছে, এখানে OH গ্রুপ নেই। এবার OH যে গ্রুপটা আছে তারা কি করে, তারা এই OH এর যে এইচটা, মানে আমি একটু ডিটেলসে দেখাই জিনিসটাকে, CH3 CH। ফার্স্ট অফ অল যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কার্যকরী যে গ্রুপগুলো আছে তারা যখন যুক্ত হয়ে যায় তারা সেই কম্পাউন্ডের যে রাসায়নিক যে ধর্ম টোটালি চেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ কার্যকরী গ্রুপ তারা যারা যে কোনো কম্পাউন্ডের রাসায়নিক গ্রুপকে নিয়ন্ত্রণ করে, রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা বলবো ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপ। এবার যেমন এখানে আমি OHটা যখন ঢুকে গেল, এই যে হাইড্রোজেনটা এটা কি করে, আর সেম মানে এক জায়গায় যখন আমরা এই কম্পাউন্ডটা নিচ্ছি তো একটাই মানে এক অণুই তো থাকে না, একসাথে অনেকগুলো থাকে। এবার একসাথে যখন অনেকগুলো থাকে তখন হচ্ছে এরা পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে। এইখানকার এই মানে একটা এটাকে ইথানল বলে, একটা ইথানলের হাইড্রোজেন অপর আরেক ইথানল এর অক্সিজেনের সঙ্গে এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে আণবিক বন্ধন তৈরি করছে। এই বন্ধন তৈরি করার মাধ্যমে এক ধরনের স্থায়িত্ব লাভ করে, যার জন্য কি হয় যে নর্মালি ইথেন এর যে স্ফুটনাঙ্ক ছিল এর স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। মানে একে যেটুকু তাপ দিলে এটা ফুটতো, একে তার থেকে একটু বেশি তাপ দিতে লাগে, কারণ এখানে একটা শক্তির সৃষ্টি হচ্ছে, যেটা মানে এদের মধ্যে একটা শক্তির সৃষ্টি হচ্ছে যেটা একে ভাঙতে একটু মানে একে ভাঙতে হলে আমাকে একটু বেশি এনার্জি দিতে হচ্ছে, যার জন্য স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। তাহলে এবার আমরা ফার্স্টে দিকে দেখলাম যে কার্যকরী গ্রুপ কী করছে, রাসায়নিক ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করছে, সাথে সাথে কিছু ফিজিক্যাল ধর্মকেও নিয়ন্ত্রণ করে। এবার যেটা হচ্ছে ব্যাপার সেটা হলো আরেকটা ব্যাপার হতে পারে যে আমার একটা কম্পাউন্ডে একাধিক কার্যকরী গ্রুপ থাকতে পারে, যেমন অ্যালডল কি CH3 CH2CHO, এখানে হচ্ছে OH, CH3 CHOH CH2CH। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যালডল। এখানে দুটো কার্যকরী গ্রুপ আছে, একটা হচ্ছে OH, একটা হচ্ছে CHO। তাহলে কোন কার্যকরী গ্রুপ এর রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করবে? এই দুটাই এর রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করবে, কারণ এখানে দুটো কার্যকরী গ্রুপ আছে, তো দুটাই এর রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করবে। যাই হোক, তো এবার আমরা কিছু কার্যকরী গ্রুপ দেখে নিব কি কি আমাদের কার্যকরী, মানে ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে আমরা এটুকু ক্লিয়ার যে কার্যকরী গ্রুপ কারা, যারা হচ্ছে আমাদের জৈব যৌগের যে রাসায়নিক ধর্ম তাকে নিয়ন্ত্রণ করছে, সাথে সাথে কিছু কিছু ভৌত ধর্মকেও নিয়ন্ত্রণ করছে। এবার আমরা কিছু কার্যকরী গ্রুপের উদাহরণ দেখে নিব। এবার কি কি কার্যকরী গ্রুপ হতে পারে, তো যদি আমি যাই ফার্স্ট অফ অল এটা হচ্ছে এখানে এই যে হাতগুলো যেটা ফাঁকা দেয় না, এই ফাঁকা মানে এখানে কিছু একটা আছে যেটা আমি এখন এই গ্রুপটা নিয়ে আলোচনা করছি, আমার এইটুকু পোর্শনটা দরকার। এখন এখানে কি আছে সেটা আমার এখন দেখার দরকার নেই, ঠিক আছে? তো ফাঁকা হাত নিয়ে আর কি বেশি টেনশন করার এখন কিচ্ছু নেই, ঠিক আছে? তো এভাবে যখন দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে তখন আমরা সেটাকে কি বলবো? অ্যালকিন বলবো, সেটাকে বলবো আমরা অ্যালকিন গ্রুপ। এবার যখন দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে সেটাকে আমরা বলবো অ্যালকাইল গ্রুপ। বহু গ্রুপ রয়েছে, এক এক করে আমি লিখে নিয়ে তারপর বলছি।
আচ্ছা, এখানে আমি কিছু ফাংশনাল গ্রুপস এখানে বোর্ডের উপর লিখেছি, কার্যকরী গ্রুপস বা ফাংশনাল গ্রুপ যাই বলি না কেন। এবার এদের সম্পর্কে একটু ডিটেলসে বলি। যেমন এটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। এর স্ট্রাকচার কীরকম? এখানে এই এই হাতগুলো ফাঁকা মানে এখানে কিছু একটা হবে, সেটা আমরা এখনও জানি না, সেটা নিয়ে এখন আমরা মাথাও ঘামাবো না। তো এখানে এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড আছে, এটা হচ্ছে ইথার। এখানে এরকমই থাকবে, এটা ডিটেলসে দেখানোর কিছু নেই। এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ মানে এই কার্বনের সঙ্গে ডবল বন্ডে অক্সিজেন আছে আর সিঙ্গেল বন্ডে হাইড্রোজেন আছে, এখানকার একটা হাত ফাঁকা। কার্বনের যোজতা 4, তাই কার্বনের 4টা হাত, 1 2 3 4। এবার এটা হচ্ছে কিটো গ্রুপ। কিটো গ্রুপ অর্থাৎ এই যে কার্বন ডবল বন্ড ও যে গ্রুপটা, সেটা হচ্ছে কিটো গ্রুপ। আর 2 হাতের কী আছে সেটা আমার এখন জানার দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, সি ডবল বন্ড ও OH, মানে একটা কার্বনের সঙ্গে ডবল বন্ডে ও আছে আর একটা বন্ডে এই OH আছে। তারপর এটা হচ্ছে এ স্টার, সি ডবল বন্ড ও আছে, এদিকে ও আর। তারপর এটা হচ্ছে COX অর্থাৎ অ্যাসিড হ্যালাইড, সি ডবল বন্ড ও, এদিকে এক্স, এটা হাত ফাঁকা। এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড, এটা এস, তার সাথে ডাবল বন্ড, এখানে হচ্ছে ও, এদিকে ডাবল বন্ড, এটা এইচ, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড। আর এটা আমার অ্যামিনো গ্রুপ অর্থাৎ নাইট্রোজেন, এর সাথে দুদিকে দুটা হাইড্রোজেন যুক্ত, এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। এবার এগুলো স্ট্রাকচার, এটা হচ্ছে মানে সংক্ষেপে যেভাবে দেখাবো, আর এটা হচ্ছে তাকে যদি আমরা বন্ডিং বেসড মানে বন্ডটা কীরকম হচ্ছে সেটা যদি দেখতে চাই, তাহলে এর স্ট্রাকচারটা এরকম হবে। একটু ঘিজিমিচি হয়ে গেছে, তো যাই হোক। এবার এদের সবার এক একটা করে যদি আমি এক্সাম্পল দেখি, তাহলে যেমন এটা CH3OH, এটা কি হয়ে গেল? এটা মিথানল, এটা একটা অ্যালকোহল। ইথার যদি দেখি ডাইমিথাইল ইথার, CH3OCH3। এটা আমি এই অক্সিজেনের যে দুদিকের হাত ফাঁকা আছে, এখানে আমি H লাগাতে পারবো না, কারণ যদি আমি একদিকেও H লাগাই সেটা হচ্ছে আমার অ্যালকোহল শ্রেণীতে পড়ে যাবে, বা আমি যদি দুদিকেই H লাগিয়ে দিলাম তো সেটা কি জল হয়ে যাবে। তো এই ফাঁকাটা মানে এখানে আমার হাইড্রোজেন কিন্তু হবে না, অন্য কিছু হতে পারে, বাট হাইড্রোজেন হবে না, কার্বনযুক্তই কিছু একটা হবে, হয় CH3 হবে, নয় CH2CH3 হতে পারে। যেমন আমি এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারি, CH3O CH2CH3 এরকমও হতে পারে। যাই হোক, তারপর এটা হচ্ছে অ্যালডিহাইডের যে একটা হাত ফাঁকা, এখানে হাইড্রোজেন দিতে পারি, তাহলে সেটা হচ্ছে ফর্মালডিহাইড হয়ে যাবে। এদিকে হাইড্রোজেন, মানে এটা হচ্ছে অ্যালডিহাইড। এবার অ্যালডিহাইডের একটা হাত ফাঁকা, তো আমরা HCHO লিখলাম, এটা ফর্মালডিহাইড হয়ে গেল। এবার এখানে যদি আমি CH3CHO লিখি, অ্যাসিটালডিহাইড হয়ে যাবে। তারপর এটা কিটো গ্রুপের হচ্ছে কিটো গ্রুপের এখানে আমি CH3 দিলাম, সি ডাবল বন্ড ও দিলাম, এই একটা হাতে আমাকে দিতেই হবে, CH3 দিতে হবে, বা আরও অন্য কিছু আমি দিতে পারি, C2H5 বা আরও অন্য কিছু দিতে পারি, কিন্তু হাইড্রোজেন দিতে পারি না, কারণ যদি আমি এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে কিন্তু এটা অ্যালডিহাইড গ্রুপ হয়ে যাচ্ছে, বাট ওটা অলরেডি আমরা আগে ডিসকাস করছি। সেজন্য কিটো গ্রুপ অর্থাৎ সি ডাবল বন্ড ও গ্রুপটাকেই বোঝাচ্ছে, এখানে আমার CH3 হবে। বা আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, এটা CH3C ডাবল বন্ড ও, এখানে PH হয়ে গেল, PH এখন নিয়ে বলবো না, এখানে ধরে নেই CH2CH3 হয়ে গেল, ঠিক আছে। এবার এটা হচ্ছে COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডও যে একটা হাত ফাঁকা, আমি অ্যাসিটিক অ্যাসিড দেখাই, CH3COOH, CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এর একটা এক্সাম্পল। তারপর একটা ক্ষেত্রে আছে, সব বইয়ে দেওয়া, দেখে নিলেই হবে। মেন হচ্ছে এগুলো কার্বক্সিলিক গ্রুপস, যেগুলোকে সংক্ষেপে এভাবে লেখা হয়, এবং এর স্ট্রাকচারগুলো এরকম। আরও কিছু আছে, আমি আর কিছু লিখে নিয়ে তারপর বলছি। আচ্ছা, মেথালামিন, ডাইমেথালামিন, ট্রাইমেথালামিন, ইথাইল সায়ানাইড, নাইট্রোমিথেন, নাইট্রো যৌগ, মিথাইল ক্লোরাইড।
আচ্ছা, বাকি আরও কিছু কার্যকরী গ্রুপ আমরা লিখলাম, এবার এদের স্ট্রাকচার দেখবো। এটা আমি আবার লিখছি, ওখানে বোঝা যায়নি হয়তো। তো যাই হোক, এটাকে যদি আমি এর স্ট্রাকচারটা দেখি কীরকম হবে, নাইট্রোজেনের দুটো হাতে হাইড্রোজেন যুক্ত আছে আর তার একটা হাত ফাঁকা আছে। নাইট্রোজেনের যতটা তার তিনটা হাত থাকে। NH, এই যে NH আছে, এটা এর দুটো হাত ফাঁকা, সরি। তো এর হচ্ছে এখান থেকে আমরা একটা হাইড্রোজেন রিমুভ করে দিচ্ছি, যেটা এদিকে একটা হাইড্রোজেন, এই হাতটা ফাঁকা হয়ে যাচ্ছে। মানে এই দুটো হাতে আমরা দুটো ডিফারেন্ট আমরা কম্পাউন্ড যুক্ত করতে পারি। আবার এটা হচ্ছে এটাকে আমরা প্রাইমারি অ্যামিন বলবো। প্রাইমারি অ্যামিন কেন? কারণ একটা নাইট্রোজেনের হচ্ছে একটা হাতই ফাঁকা আছে, একটা হাত দিয়েও কার্বনের সাথে যুক্ত হতে পারে, দুটো হাতেও হাইড্রোজেন আছে। এটাকে আমরা সেকেন্ডারি বলবো কারণ এখানে দুটো হাতও ফাঁকা আছে। আর এটাকে আমরা টার্সিয়ারি বলবো। স্ট্রাকচারটা এরকমই হবে কারণ তিনটা হাত ফাঁকা আছে। এই নাইট্রোজেন, তার তিনটা হাত ফাঁকা, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন অর্থাৎ টার্সিয়ারি অ্যামিন। এবার নেক্সট হচ্ছে CN অর্থাৎ সায়ানো গ্রুপ। এটা কি? সায়ানো গ্রুপ। এটাকে আমরা এভাবে দেখাবো, কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড তৈরি হচ্ছে আর এর একটা হাত ফাঁকা থাকছে। এবার হচ্ছে নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপের স্ট্রাকচারটা একটু, এই যে স্ট্রাকচারটা যে এরকম, এখানে নাইট্রোজেন দেখাচ্ছে যে 4টা বন্ড ফর্ম করছে, অর্থাৎ এর মাথায় একটা পজিটিভ চার্জ থাকে। আর এই যে চিহ্নটা, এটা তো আমরা জানি এটা সমযোজী বন্ধন, আর এটা হচ্ছে অসমযোজী বন্ধন। অর্থাৎ নাইট্রোজেন তার একটা ইলেকট্রন পেয়ার, দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে বন্ডটা ফর্ম করছে। অক্সিজেন নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে এই বন্ডটা তৈরি করছে, বাট সে নিজের থেকে কিন্তু কোনো ইলেকট্রন শেয়ার করছে না নাইট্রোজেনের সঙ্গে, যার জন্য নাইট্রোজেনের মাথায় এই পজিটিভ চার্জ। যাই হোক, এটা হচ্ছে হ্যালোজেন X। আর এই হ্যালোজেন গ্রুপ কী কী হতে পারে? ক্লোরিন হতে পারে, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন। এই 4টে হ্যালোজেন গ্রুপ যে কোনো কম্পাউন্ডে যে কোনো কারোর সাথে যুক্ত থাকতে পারে। তো এটা ছিল আমাদের কার্যকরী গ্রুপস এবং তার স্ট্রাকচার। তো এবার নেক্সট হচ্ছে, এদের একটা করে এক্সাম্পল দিয়ে দিই। যেমন এটা হচ্ছে মিথাইলামিন, CH3NH2। এখানে হচ্ছে ডাইমিথাইলামিন হবে CH3 2NH, কারণ এই দুটো হাতেই আমরা মিথাইল যুক্ত করে দিলাম। আর এখানে হচ্ছে মিথাইল সায়ানাইড CH3CN। এখানে আমরা কি করতে পারি? CH3NO2। নাইট্রোমিথেন, এটা হচ্ছে নাইট্রোমিথেন। আর একটা মনে হয় মিস যাচ্ছে কোথাও, টার্সিয়ারিটা ক্ষেত্রে এরকম করতে পারি যে CH3 এর নাম হবে হচ্ছে ট্রাইমিথাইলামিন। এটা মিথাইলামিন, ডাইমিথাইলামিন, ট্রাইমিথাইলামিন। আর এই যে এক্সটা যেটা আছে, এটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সেটা আমরা যে কোনো কম্পাউন্ড, যেমন CH3Cl ক্লোরোমিথেন, যদি আমি করি CH3Br ব্রোমোমিথেন, CH3I আয়োডোমিথেন, মিথাইল আয়োডাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল ক্লোরাইড, হ্যাঁ এরকমটাই নাম হয়, মিথাইল ক্লোরাইড। মানে হ্যালোজেন্স যদি থাকে CH3Cl মিথাইল ক্লোরাইড, CH3Br মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, CH3I মিথাইল আয়োডাইড, CH3F মিথাইল ফ্লোরাইড। যাই হোক, তো এগুলো ছিল আমাদের কার্যকরী গ্রুপ সম্পর্কে একটু ডিটেলস। এবার যেটা নেক্সট আসবো সেটা হচ্ছে এই কার্যকরী গ্রুপের উপর ডিপেন্ড করে হাইড্রোকার্বনসকে, মানে জৈব যৌগকে, এখানে বেসিক্যালি হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ করব। হাইড্রোকার্বনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এতদূর আমরা দেখলাম কার্যকরী গ্রুপ সম্পর্কে এবং তাদের স্ট্রাকচার, কিছু এক্সাম্পলস। এখন যেটা দেখবো আরেকটা শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে হাইড্রোকার্বনস এর শ্রেণীবিভাগ। হাইড্রোকার্বনস তো জৈব যৌগই, কিন্তু এখানে আমরা মানে শুধুমাত্র হাইড্রোকার্বনস এরই শ্রেণীবিভাগ দেখবো, সেখানে অন্য কোনো এলিমেন্টস আর কি ওই শ্রেণীবিভাগের মধ্যে এমন কোনো এক্সাম্পল আসবে না যেখানে অন্য কোনো এলিমেন্ট যুক্ত আছে। সে থাকতে পারে, বাট মানে মেনলি আর কি হাইড্রোকার্বন এর শ্রেণীবিভাগ। তো হাইড্রোকার্বনকে কভাবে ভাগ করা হয়? হাইড্রোকার্বনকে ফার্স্টে আমরা দুভাগে ভাগ করব, একদম আগের মতনই, মুক্ত শৃঙ্খল
হচ্ছে বদ্ধ শৃঙ্খল। এবার এই যে মুক্ত শৃঙ্খল, এটাকে আমরা বলবো অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস। মুক্ত শৃঙ্খলকে বলবো আমরা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। অ্যালিফ্যাটিক কথাটা হচ্ছে গ্রিক শব্দ অ্যালিফার থেকে আসছে, যার অর্থ হচ্ছে চর্বি। এবার এই মুক্ত শৃঙ্খলকে আমরা আরও দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সম্পৃক্ত, আর তারপর হচ্ছে এক অসম্পৃক্ত। এবার সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল কারা, অসম্পৃক্ত মুক্ত শৃঙ্খল কারা, এটা একটু বুঝে নেই। সম্পৃক্ত যে মুক্ত শৃঙ্খল তাদেরকে আমরা বলতে পারি অ্যালকেন। অর্থাৎ এটা হচ্ছে এই শ্রেণীর অন্তর্গত যে জৈব যৌগগুলো, সেখানে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, অর্থাৎ এক বন্ধন থাকবে। সম্পৃক্ত অ্যালকেন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার কার্বন অ্যাটম, মানে জৈব যৌগের অন্তর্গত যে কার্বন অ্যাটম আছে, সে এক বন্ধন সে হচ্ছে শুধুমাত্র এক বন্ধন তৈরি করবে। অর্থাৎ সে যে কোনো এলিমেন্টের সঙ্গে, সে একটা ধরে নেই, আমি যদি একটা এক্সাম্পল নিই, ইথেন, যেমন CH3 এটা হচ্ছে ইথেন। এখানে এই যে দুটো কার্বন অ্যাটম আছে, এ শুধুমাত্র সিঙ্গেল বন্ড তৈরি করছে, শুধুমাত্র এক বন্ধন তৈরি করছে এই তিনটা হাইড্রোজেনের সাথে, এবং এই কার্বনের মধ্যেও এক বন্ধনই আছে। ডিটেলসে যদি স্ট্রাকচারটাকে ভাঙি, কীরকম হবে, সি এরকম, প্রত্যেকটা এই তিনটা হচ্ছে হাইড্রোজেন সিঙ্গেল বন্ডেড, আর এদের মাঝখানেও এই কার্বনটা হচ্ছে সিঙ্গেল বন্ডেড। তাহলে এটা কি, এটা হচ্ছে সম্পৃক্ত, অর্থাৎ প্রত্যেক কার্বন শুধুমাত্র সিঙ্গেল বন্ড তৈরি করছে, এক বন্ধন তৈরি করছে। এদেরকে আমরা বলি অ্যালকেন, এবার যদি অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের মধ্যে আসি, তাহলে এটা হচ্ছে দু ধরনের হতে পারে, অসম্পৃক্ততা দু ধরনের হবে। কি এক হচ্ছে অ্যালকিন, আর এক হচ্ছে অ্যালকাইন। এবার অ্যালকিন কারা, এখানে অবশ্যই দুটো কার্বন ইনভলভ থাকবে, অ্যাটলিস্ট দুটো কার্বনের মধ্যে যদি ডবল বন্ড থাকে, একটা ডবল বন্ড যদি থাকে, তখন আমরা সেই কম্পাউন্ডটাকে বলবো অ্যালকিন। এবার এখানে হচ্ছে দুটো কার্বন ইনভলভ থাকবে, কেন, কারণ একটা কার্বন তো আর শুধুমাত্র ডবল বন্ড ফর্ম করে দিয়ে থাকতে পারে না, তো ওকে আরেকটা কার্বন অবশ্যই লাগবে, দুটোর মাঝে ডবল বন্ডটা ফর্ম হবে। এরকম যদি গ্রুপ থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যালকিন। এবার এর সাথে আরও অন্য কিছু যুক্ত হতে পারে, বা এরকমও হতে পারে, আমার একটা কম্পাউন্ড থাকলো যেখানে এরকম করে ডবল বন্ড ফর্ম হলো, বাট ফার্দার আর কোনো ডবল বন্ড ফর্ম হলো না, তখনও সেটাকে আমরা অ্যালকিনই বলবো, কারণ এখানে দুটো কার্বনের মাঝে ডবল বন্ড আছে, সেজন্য এটা হয়ে যাবে অ্যালকিন। অর্থাৎ যে কোনো দুটো কার্বনের মাঝে যদি ডবল বন্ড থাকে, সেমভাবে যখন যে কোনো দুটো কার্বনের মাঝে যদি ট্রিপল বন্ড চলে আসে, তখন সেটা হয়ে যাবে আমাদের হচ্ছে অ্যালকাইন, এবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা বুঝলাম কি অ্যালকাইন কি। এবার অনেক সময় এরকম থাকে যে আমার একটা যদি কম্পাউন্ড নিচ্ছি আমি CH3COOH, এখানে যে এই গ্রুপটা COOH গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে এই কার্বন ডবল বন্ড অক্সিজেন তৈরি করছে, তো এটাকে কি আমরা অসম্পৃক্ত বলবো? না, কারণ হচ্ছে অ্যালকিন হওয়ার একটাই শর্ত, বা অ্যালকাইন হওয়ার একটাই শর্ত, সেই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, সেটা দুটো কার্বনের মধ্যে থাকবে, অন্য কোনো এলিমেন্টের সঙ্গে থাকলে সেটাকে আমরা অসম্পৃক্ত বলবো না। তবে হ্যাঁ, যদি এটা এরকম হতো যে CH2 ডাবল বন্ড CHO এখানে, বা এটাকে আমি যদি কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে, যেহেতু বলছি কার্বক্সিলিক অ্যাসিডই নিলাম, এরকম যদি থাকে, তখন সেটা অসম্পৃক্ত। কেন? এটার জন্য না, কিন্তু এটার জন্য, এই ডবল বন্ডটার জন্য এটা হচ্ছে অসম্পৃক্ত। ঠিক আছে, তো সম্পৃক্ত অসম্পৃক্তর আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। আর বদ্ধ শৃঙ্খলকে আমরা এখানে সিম্পলি দুভাগে ভাগ করব, যেহেতু হাইড্রোকার্বনসকে ভাগ করছে, এখানে হোমোসাইক্লিক হেটেরোসাইক্লিকের ব্যাপার নেই, তো এখানে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক হবে, আর একটা হবে হচ্ছে অ্যালিসাইক্লিক। এবার অ্যালিসাইক্লিক হচ্ছে সম্পৃক্তও হতে পারে, অসম্পৃক্তও হতে পারে, আংশিক অসম্পৃক্তও হতে পারে। ঠিক আছে, এগুলো ডিটেলস আমরা পরে আলোচনা করবো, এগুলো এখন অতটা ফ্যাক্টর না। মেন হচ্ছে আমাকে অ্যালকিন আর অ্যালকাইনটা এখানে ভালো মতো যদি বোঝাতে পারি তাহলেই হবে। তো এবার এই হচ্ছে শ্রেণীবিভাগটা হলো। এবার হচ্ছে আরেকটা যেটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আরেকটা পার্ট যেটা দেখবো, সেটা হচ্ছে হোমোলোগাস সিরিজ, অর্থাৎ সমগণীয় শ্রেণী।
শ্রেণী। সমগুণীয় শ্রেণী কাদেরকে বলবো? সমগুণীয় শ্রেণী হচ্ছে যার এরকম কিছু কম্পাউন্ডস, এরকম কিছু জৈব যৌগ শ্রেণী যাদের সাধারণ যে সংকেত সেটা একই থাকবে। সাধারণ সংকেত মানে কি, একটা সব কিছু একটু পরে দেখাচ্ছে এক্সাম্পল দিয়ে সাধারণ সংকেত কাদেরকে বলে। তাদের সাধারণ সংকেত একই থাকবে, তাদের মৌলিক যে উপাদান সেটাও একই থাকবে, শুধুমাত্র তাদের যে আণবিক ভর সেটার মধ্যে ডিফারেন্স হবে 14 ইউনিটের, অর্থাৎ CH2 এই একটা গ্রুপেরই শুধুমাত্র ডিফারেন্স হবে। কি করে? যেমন আমি একটা যদি কম্পাউন্ড নেই CH4, এটা কি মিথেন, তারপরে আমার কি নিলাম আমি CH3, তারপরে আমি একটা নিলাম CH3, এবার এটা কিন্তু একটা হোমোলোগাস সিরিজ, অর্থাৎ আমি উপর থেকে যখন নিচে আসছি আমার কিসের অ্যাডিশন হচ্ছে? এই যে CH4 আছে না, CH4 এর সঙ্গে একটা CH2 যুক্ত হচ্ছে, অর্থাৎ এটা যদি যুক্ত করি তাহলে কী হচ্ছে আমার মানে আমি যদি CH4 আর CH2 যদি যুক্ত করি তাহলে কী পাচ্ছি? C2H6, তাই তো? এটাই তো। আর এখানেও কি এই যে ইথেনটা আসছে তার মানে কি দুটো কার্বন আছে, 1 2, হাইড্রোজেন কটা? 6টা, 1 2 3, 1 2 3, তাই না? তাহলে কিসের ডিফারেন্স হচ্ছে? একটা মাত্র CH2 গ্রুপে। এবার এখান থেকে যদি এখানে আসি সেখানেও ওই একটা CH2 গ্রুপেরই ডিফারেন্স হচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে হোমোলোগাস সিরিজ, যেখানে মানে এখানে এদের সাধারণ সংকেত কী করে এক হয়ে গেল? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, তাই তো? এবার এনে এখানে যদি 1 বসাই তাহলে CN 1 সরি এটা 2 হবে, সরি। তাহলে এখানে হচ্ছে 1 যদি বসাই তাহলে এটা হচ্ছে CH4 হবে, কারণ 2 1 2 2 2 4, তাহলে CH4। এবার যদি এখানে আমি 2 বসাই তাহলে C2H6 অর্থাৎ এই কম্পাউন্ডটা। যদি আমি এখানে 3 বসাই C3H কত হবে? 3 2 6 2 8, অর্থাৎ 1 2 3, 3টা কার্বন হয়ে গেল, আর 1 2 3 1 2 3 1 2, ঠিক আছে? তাহলে মানে সরি 1 2 3 1 2 3, এটা 6 2 8, তাহলে এটা ম্যাচ করছে। এটা হচ্ছে তো সাধারণ সংকেত, মানে এই সংকেতটা সবার ক্ষেত্রে খাটছে। আমি যদি এখানে 1 দিই তাহলে আমি এটা পাচ্ছি, যদি 2 দিই তাহলে এটা পাচ্ছি, 3 দিই তাহলে এটা পাচ্ছি, যদি 4 দিই তাহলে কী পাবো? তাহলে পাবো CH3 CH2 CH2 CH3। তাহলে এখান থেকে এখানে কিসের ডিফারেন্স হচ্ছে? শুধুমাত্র একটা CH2 গ্রুপের ডিফারেন্স হচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো হোমোলোগাস। এবার এদের কি হয়? এদের হচ্ছে, হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে ভুলে গেছি আমি, এদের মধ্যে যে কার্যকরী গ্রুপটা আছে ওটাও অভিন্ন থাকবে। এটা যেমন সিম্পল অ্যালকেন দিয়ে বোঝালাম, যদি আমি একটা কার্যকরী গ্রুপওয়ালা এক্সাম্পল নিই, যেমন যদি আমি অ্যালকোহল নিয়ে এখন যদি ডিসকাস করি তাহলে কি হবে? যেমন CH3OH, ঠিক আছে? এবার এটা কার্যকরী গ্রুপ OH সবার মধ্যেই সেম থাকবে, আর কোনো OH অ্যাডিশন হবে না, শুধুমাত্র একটা CH2 গ্রুপের অ্যাডিশন হবে, যেটা এটাকে একটা হোমোলোগাস সিরিজে পরিণত করবে। কি করে? CH3CH2OH CH2OH কি হচ্ছে? এক একটা করে CH2 ইনক্রিজ করছে আমি নিচে বাড়ার সঙ্গে সঙ্গে। তাহলে কি এই 14 ইউনিট কি? হ্যাঁ আমি একটা পয়েন্ট বলছিলাম যে 14 ইউনিট করে বাড়বে। 14 ইউনিট কেন? কারণ একটা কার্বনের আণবিক ভর কত? 12, দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের জন্য যদি 1 হয় তাহলে দুটো হাইড্রোজেনের কত হবে? 2, তাহলে 12 + 2 কত হচ্ছে? 14। এবার যেটা এখানে হচ্ছে সেটা কি? প্রত্যেকটা এক একটা করে আমি যখন পরপর যে দুটো করে কম্পাউন্ড আছে একটার থেকে আরেকটা আসতে আমার CH2 করে বাড়ছে বা 14 ইউনিট করে বাড়ছে। এবার যদি এখানেও যেমন এর থেকে এখানে একটা ছিল CH2, এখানে দুটো হয়ে গেল CH2, আরেকটা CH2 ইনক্রিজ হয়ে গেল। সেম যদি আমি আরেকটা করি CH3 CH2 CH2 CH2OH, এখানে আরেকটা CH2 বেড়ে গেল। এবার এর সাধারণ সংকেত দিয়ে একটু ব্যাপারটাকে ব্যাখ্যা করে দেখি। তাহলে এর সাধারণ সংকেত কী হবে? CnH2n+1OH, এটা হচ্ছে সাধারণ সংকেত অ্যালকোহলের। এবার এখানে আমি যদি 1 বসাই তাহলে কি হবে? তাহলে এটা হবে হচ্ছে CH3OH, মানে এই কম্পাউন্ডটা। যদি এখানে 2 বসাই তাহলে এটা কি হবে? C2H5OH, এটা মানে কি ইথাইল গ্রুপ, অর্থাৎ এইটা, তাহলে এই কম্পাউন্ডটা। এবার যদি আমি এখানে 3 দিই তাহলে এটা কি হয়ে যাবে? C3H 3 2 6 1 7 OH, অর্থাৎ CH3 CH2 CH2 OH এই কম্পাউন্ডটা। তো এরকম করে যখন আমি এন এর নাম্বার 1 2 3 4 5 6 নিয়ে যাব, এটা এভাবে ইনক্রিজ করতে থাকবে। তো এটা হচ্ছে সাধারণ সংকেত। কি দেখা যাচ্ছে? যে এই সাধারণ সংকেতটা একই থাকবে হোমোলোগাস সিরিজের প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য। এবার
এখানে OH গ্রুপটাকে যেহেতু আমরা টাচ করছি না, OH গ্রুপটা যেহেতু এরকমই থাকছে, যে মানে প্রত্যেকটার মধ্যে একটাই OH থাকছে, সেজন্য কি এই যে রাসায়নিক যে ধর্মগুলো সেটা সেম থাকে প্রায়, কারণ কার্যকরী গ্রুপ তো সেমই আছে। কিন্তু হ্যাঁ, ফিজিক্যাল প্রপার্টিতে একটু চেঞ্জ হয়। কেন? কারণ এর প্রত্যেকটাতে এর আণবিক ভর বাড়ছে। এবার আণবিক ভর বাড়ার সাথে সাথে হয় কি, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং ঘনত্ব এগুলো বৃদ্ধি পায়। আর দুটো প্রপার্টি, একটা হচ্ছে দ্রাব্যতা আর একটা হচ্ছে উদ্বায়তা, মানে ভলাটিলিটি, সলিবিলিটি আর ভলাটিলিটি, এগুলো হচ্ছে হ্রাস পায়। কেন? কারণ মানবিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, বা বৃদ্ধি পাওয়ার জন্য কী হবে, ওর যে উদ্বায়ী হয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা কমে যাচ্ছে। আর এখানে এর যে কোভ্যালেন্ট যে ধর্ম, মানে এরা তো সমযোজী বন্ধন তৈরি করছে না। এবার সমযোজী বন্ধনের যে মানে এই যে সমযোজী যে ধর্মটা, এটা সমযোজিতা যে ধর্মটা, এটা বৃদ্ধি পাচ্ছে। এটা যখন বৃদ্ধি পায় তখন তার গুলে যাওয়ার প্রবাবিলিটি কমে যায়, যার জন্য এর দ্রাব্যতাও হ্রাস পায়। যাই হোক, তো আমরা যেটা দেখলাম এটা ছিল সমগণীয় শ্রেণী। তো এরকম করে অ্যালকোহলও হতে পারে, অ্যাসিডও এরকম করে আসতে পারে। অ্যাসিড অর্থাৎ কি, আমি যদি নেই CH3COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ, এর আবার সাধারণ সংকেত কী হবে, CnH2n+1 COOH। অর্থাৎ আমি যদি এখানে 1 দিই তাহলে কী হতে পারে, CH3COOH। 2 দিলে এটা কী হবে, CH3CH2COOH, কারণ এখানে এটা আসবে C2H5 মানে কি এটা, তাই না? তো যাই হোক, তো এটা ছিল সমগ্রণীয় শ্রেণী। তো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি কাকে বলবো, তারপর কার্বন শৃঙ্খলের উপর ভিত্তি করে তার শ্রেণীবিন্যাস এবং তাকে একটু ডিটেলসে দেখলাম, কার্যকরী গ্রুপ কারা তার একটু স্ট্রাকচার দেখলাম, কিছু এক্সাম্পলস দেখলাম এবং সমগ্রণীয় শ্রেণী দেখলাম। আর একটা জিনিস, হাইড্রোকার্বনস এর ভিত্তিতে যে শ্রেণীবিভাগটা সেটা। তো এর পরের ক্লাসে আমরা ইউপ্যাক নামকরণটা করব এবং আরও কিছু জিনিস দেখব।